রোহিত এমন একটা ছবি যে ছবিটা নিয়ে আলোচনা শুরুর আগে এর যে পরিচালক তার সাইকিকটা বোঝা খুব জরুরি। মেজবাউর রহমান সুমন, এই নামটা শুনলে আমার মনে পড়ে যায় 2009 সালে বাংলা ভিশনে মুক্তি পাওয়া একটা টেলিফিল্মের কথা, যার নাম ছিল তারপরও আঙ্গুললতা নন্দকে ভালোবাসে। আমার অনেক পছন্দের একটা কাজ। একই সময়ে বানানো পারুলের দিন অথবা পরবর্তীতে বানানো রূপবান আর হাওয়া, এই সিনেমাগুলো দেখলে আমরা একটা প্যাটার্ন বা সিগনেচার স্টাইল পাই। প্রথমত, ওনার গল্পে সবসময় নারীরা একটা শক্তিশালী এবং রহস্যময় চরিত্রে হাজির হয়। দ্বিতীয়ত, ওনার গল্পে আমাদের চিরচেনা যে বাস্তবতা সেইটা পেরিয়ে একটু পরাবাস্তব হতে চায়। আর তৃতীয়ত, সেখানে মিথোলজি এবং পুরাণের একটা ব্লেন্ডিং থাকে। এই ঈদে মুক্তি পাওয়া মেজবাউর রহমান সুমনের রৈদ এর ব্যতিক্রম না। আজকের ভিডিওতে আমরা রোহিত সিনেমাটাকে রিভিউ করার পাশাপাশি কোনো রকম স্পয়লার না দিয়ে একে বোঝার চেষ্টাও করব। আর সবশেষে থাকবে আমার রেটিংটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। রোহিত সিনেমার মূল যে চরিত্র তার নাম হচ্ছে সাধু, যেখানে নূর ইমরান অভিনয় করেছে। সাধু তার মনিব মিয়া ভাইয়ের আন্ডারে দিন রাত জান প্রাণ দিয়ে খেটে কাজ করে। মিয়া ভাইয়ের গোয়ালে গরু দেখাশোনা করা থেকে শুরু করে তার নতুন যে ফিশারি প্রজেক্ট সেখানে মাছ চাষ করা পর্যন্ত সব কিছু সে এক হাতে সামাল দেয়। সাধুর যে এই হাড় ভাঙা খাটুনি এবং তার যে সততা, এতে মিয়া ভাই এতটাই সন্তুষ্ট হয় যে সে সিদ্ধান্ত নেয় তার একটা হিল্লে করবে। মিয়া ভাই সাধুর একটা বিয়ের ব্যবস্থা করে। পাত্রী হলো এক পাগলি, যে চরিত্রে নাজিবাতে সে অভিনয় করেছে, যার নিজস্ব কোনো নাম নাই। সমাজ তাকে ডাকে সাধুর বউ বলে। সাধু যখন তার নতুন বউকে নিয়ে গরুর গাড়িতে করে ফিরছিল, ঠিক তখনই তাদের পাশ দিয়ে চলে যায় দেবী দুর্গার প্রতিমা। আর তখনই দর্শক হিসাবে আমরা বুঝতে পারি এই যে পাগলি মেয়েটা, সে কোনো সাধারণ রক্ত মাংসের মানুষ না, সে স্বয়ং মহামায়া। গ্রামের যে ছোট ছোট বাচ্চারা, তারা এই পাগলিকে পাগল বলে খেপায়। সমাজের লোকজন তাকে মেনে নিতে চায় না। এমনকি সাধু নিজেও এই পাগলির আচার আচরণে অতিষ্ঠ হয়ে তাকে তার কাছে রাখতে চায় না। কিন্তু পাগলিও ছাড়ার পাত্র না। সে সাধুকে বসে আনার জন্য একটা দাওয়াই তৈরি করে, তালের পিঠা। ব্যাস, এই তালের পিঠা থেকে গল্পটা একটা নতুন ভিন্ন মাত্রা নেয়। কেন এই তালের পিঠা, কেন সাধুর বউয়ের আচরণ এমন, তাদের মিলন আর বিচ্ছেদের শেষ পরিণতি কি, এই সব কিছু জানতে হলে আপনাদের হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। দেখলেও যে পরিষ্কার বুঝবেন এমনও না। You are correct. রোহিত সিনেমায় মেজবাউর রহমান দুইটা থিমকে একসাথে করেছেন। একটা হলো আমাদের আদি পিতা মাতা আদম আর হাওয়া, এবং আরেকটি হলো আমাদের এই দেশের মাটির সন্তান এস.এম. সুলতানের চিত্র দর্শন। এই দুইটা জিনিস না বুঝলে রোহিতের আসল যে ব্যাপারটা সেইটা বোঝাটা একটু মুশকিল হয়ে যায়। ধর্মীয় উপাখ্যান অনুযায়ী গন্ধম খাওয়ার অপরাধে আদম হাওয়াকে বেহেশত থেকে নির্বাসন দেওয়া হয়েছিল। আর এই পৃথিবীতে আসার পর প্রায় 300 বছর তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন ছিল। তারা কঠোর পরিশ্রম করে স্রষ্টার যে সন্তুষ্টি সেটা অর্জনের চেষ্টা করেছিলেন, এবং তারপর তাদের দেখা হয়। এখন রোহিত সিনেমার দিকে তাকান। সাধু হলো আমাদের আদম। সে দুনিয়াতে এসে তার যে মনিব মিয়া ভাই, তার সন্তুষ্টির জন্য হাড় ভাঙা খাটুনি খাচ্ছে। আর হাওয়ার রূপ ধরে যে এসেছে সে হলো সাধুর বউ। খেয়াল করেছেন, তার কিন্তু নিজস্ব কোনো নাম নাই। কেন নাই? কারণ হাওয়া তো আদমের বুকের পাঁজরের হাড় থেকেই তৈরি হয়েছিল। আদমের হাড় রক্ত মাংস থেকেই হাওয়ার জন্ম। তার যে আইডেন্টিটি সেটা তো আদমের সাথেই জুড়ে দেওয়া হয়েছে। সিনেমার একদম শুরুতে লালন ফকিরের গানে আমরা শুনি এই জগৎটা হলো একটা মায়া, সেই মায়া থেকে মহামায়া নানা রূপে সে আমাদের মাঝে বিরাজ করছে। কখনো সে দেবী দুর্গা, কখনো রুদ্রমূর্তি ভয়াল কালী, কখনো যিশুর মাতা ম্যারি, আবার কখনো এলোকেশী পাগলি, কখনো কখনো সে পোষা ছাগল কুলসুমের মেটাফোর হয়ে স্ক্রিনে আসে, আবার কখনো সেই যেন সাধুর গর্ভধারিণী মা। সাধু আর তার বউয়ের যে প্রেম, সেটা হলো নতুন জন্ম আর সৃষ্টির কারণ। পাগলি যখন সাধুকে বশ করার জন্য তাকে তালের পিঠা খাওয়ায়, তখন তাল গাছ আর তালের যে মোটিভটা সেইটা আমরা বুঝতে পারি। তালের পিঠা আসলে সেই গন্ধম ফল বা নিষিদ্ধ জ্ঞান বৃক্ষের ফল। যতই সাধু তার বউয়ের হাতে বানানো তালের পিঠা খায়, ততই তার প্রতি তার এক ধরনের প্রেম তৈরি হয়। এইভাবে সুমন আদম হাওয়ার যে প্রেম এবং তার বিচ্ছিন্নতার যে চক্র, সেটাকে বাংলাদেশি গ্রাম বাংলার যে লোকজ মোটিভ সেইটার মাধ্যমে পুনর্নির্মাণের চেষ্টা করেছেন। যেখানে ফল ঝরে পড়লে স্ত্রী ফিরে আসে, এটা জেনেসিসের সেই বিচ্ছিন্নতার চক্রেরই বিপরীত রূপ। এবার আমরা আসি আমাদের দ্বিতীয় থিম, এস.এম. সুলতানের ক্যানভাস। এস.এম. সুলতান হলেন আমাদের এই মাটির সন্তান। তার ক্যানভাসে গ্রাম বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষগুলো কোনো জীর্ণ শীর্ণ অবয়বে নয়, বরং পেশিবহুল এবং শক্তিশালী নায়ক হিসাবে হাজির হতো।
তিনি মনে করতেন যে এই দেশের যে আসল হিরো বা শক্তির যে উৎস সেটা হচ্ছে এই দেশের শ্রমজীবী মানুষরা। সুলতান নিজে শাড়ি পরে নারী বেশে রাধার মতো সেজে চারুকলার যে বারান্দা সেটাতে ঘুরে বেড়াতেন। এই কারণে লোকে তাকে বলতো পাগল। মেজবুর রহমান সুমনও চারুকলার ছাত্র ছিলেন, আর এই কারণে কি বৈষ্ণব দর্শনের জীবাত্মা আর পরমাত্মার যে রূপ সেটাই সুমন খুঁজে বেরিয়েছেন সুলতানের চোখ দিয়ে। রোহিত সিনেমায় বাংলার প্রকৃতি, ধানক্ষেত, নদীর তীর, গ্রামীণ মেলা আর বাউল গানের সুরের ভেতরেই যেন সুলতানের সেই বিশাল পেশিবহুল সাধুর ক্যানভাস জীবন্ত হয়ে উঠেছে। সাধু আর তার স্ত্রীর গল্পটা শুধু আদম হাওয়ার মিথ নয়, এটা আমাদের গ্রামীণ সমাজের সেই সব মানুষের গল্প যারা প্রকৃতির সাথে মিশে থাকে, যাদের জীবনও প্রকৃতির মতোই সরল কিন্তু গভীর। যদি আমরা মেজবুর রহমানের আগের কাজগুলোর সাথে তুলনা করি, বিশেষ করে হাওয়ার, তাহলে একটা বড় অমিল আমাদের চোখে পড়বে। হাওয়া ছিল অনেক বেশি ড্রামা নির্ভর, একটা নির্দিষ্ট থ্রিল বা সাসপেন্স দিয়ে দর্শকদের আটকে রেখেছিলেন। কিন্তু রোহিত সেখানে অনেক বেশি ধীর, স্থির এবং দার্শনিক। এটা কেবলমাত্র একটা গল্প বলার জন্য তৈরি হয় নাই, এটা তৈরি হয়েছে একটা অদ্ভুত ভিজুয়াল ফিলোসফি দর্শকদের ভেতর ঢুকিয়ে দেওয়ার জন্য। আমাদের চিরচেনা ফর্মুলা ছবির মতো এখানে মেলোড্রামা কিংবা গ্রিপিং অ্যাকশন পাবেন না, পাবেন যেটা সেটা হচ্ছে একটা আত্ম অনুসন্ধানের উপলব্ধি। এবার আসি পারফরমেন্সে। রোহিতের প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাজিবা তুষি এবং নূর ইমরান। বর্তমানে আমাদের ইন্ডাস্ট্রিতে মেথড অ্যাক্টিং শব্দটা অনেক বেশি শোনা যায়, কিন্তু চরিত্রের সাথে মিশে যাওয়ার জন্য যে দীর্ঘ প্রস্তুতি, মানসিক এবং শারীরিক পরিশ্রম দরকার, সেটা এই দুইজন পর্দায় করে দেখিয়েছেন। নাজিবা তুষি হাওয়া কিংবা প্রেশার কুকারে তার যে অভিনয় সেটা দিয়ে তার যে ক্ষমতা সেটা দেখিয়েছিলেন, কিন্তু এখানে তিনি তার আগের যে কাজগুলো সেটাকে অনেক গুণ ছাড়িয়ে গেছে। একজন পাগড়ি যার ভেতরে একই সাথে দেবী দুর্গা আর রুদ্রকালীর ছায়া আছে, সেই চরিত্রের যে এক্সপ্রেশন এবং মানসিক যে জটিলতা সেটা ফুটিয়ে তোলা কিন্তু মোটেই সহজ কাজ ছিল না। 6 মাস তিনি কোনো সাবান শ্যাম্পু ব্যবহার করেন নাই, প্রখর রোদের মতো দাঁড়িয়ে থেকে তিনি গায়ের রং কালো করেছেন। মানসিক হাসপাতালে গিয়ে রোগীদের তিনি দিনের পর দিন পর্যবেক্ষণ করেছেন, এমনকি পাথরের চুনকে মুখের ভেতরে ক্ষত তৈরি করা পর্যন্ত চরিত্রটা নির্মাণের প্রয়োজনে কোনো কিছুই তিনি বাদ রাখেন নাই। পোশাক পরিচ্ছদ, বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন সব কিছু মিলিয়ে চরিত্রের ভেতরে একদম মিশে যাবার যে দক্ষতা তুষি এবং নূর ইমরান দেখিয়েছেন, সেইটা আমাদের স্মৃতিতে অনেক দিন থাকবে। টেকনিক্যাল জায়গায়ও রোহিত অনেক ভালো ছিল। জুহায়ের মোসাবির ছিলেন সিনেমাটোগ্রাফার। পরিচালক মিজন সিনে গল্প বলার চেষ্টা করেছেন, যে কারণে অনেক যত্ন নিয়ে অনেক ডিটেইলে উনি ভিজুয়াল স্টোরি টেলিং করেছেন। ওয়াটসন ওয়েলসের সিটিজেন কেন যারা দেখেছেন তারা জানেন যে সেখানে ডিপ ফোকাস ব্যবহার করে একটা হাই ডেপথ অফ ফিল্ড তৈরি করা হয়েছিল। রোহিতেও আমরা এই ধরনের ট্রিটমেন্ট দেখি। সিলেটের কোম্পানিগঞ্জের লোকেশন, এত সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ, সাধুর বাড়ি, কাশবন, নদী আর পাহাড়ের প্রতিটি শটকে একটা পেইন্টিংয়ের মতো লাগে। এডিটিং আর মিউজিক সিনেমার গল্পের সাথে খুবই ভালোভাবে মিশে গেছে। সজল অলকের যে এডিটিং সেটা সিনেমার গতি এবং মেজাজকে ধরে রাখতে সাহায্য করেছে, আর সাউন্ড ডিজাইন এবং কালার গ্রেডিংও পরিবেশের যে ডেপথ সেটাকে অনেক বাড়িয়েছে। রোহিত সিনেমাটা কোনো সাধারণ দর্শকদের জন্য না, এটা হলো সিনেফাইলদের জন্য। এটা নতুন একটা এক্সপিরিয়েন্স দিলেও মাস অডিয়েন্সের অনেকেই এর যে গল্প এবং থিম তার সাথে কানেক্ট হতে পারবে না। গল্পের অনেক কিছুই তাদের কাছে খাপছাড়া মনে হবে। তাই কমার্শিয়াল এবং ফর্মুলা ছবি দেখার যে অভ্যস্ত চোখ, তাতে এই ছবিটা খানিকটা বোর লাগার সম্ভাবনা আছে। তবে আমি বলবো যে চমৎকার ভিজুয়াল আর অসাধারণ অভিনয়ের এক অপূর্ব অদ্ভুত অভিজ্ঞতা নেওয়ার জন্য আপনাদের হলে গিয়ে এই ছবিটা দেখা উচিত। গল্পের অনেক কিছু এখানে সরাসরি বলা হয়নি, বলা হয়েছে সংকেতে, রূপকে, মেটাফোরে। এটা কিন্তু রোহিতের দুর্বলতা না, এটা হলো রোহিতের ভাষা। রোহিত শুধুমাত্র যে একটা সিনেমা তা না, এটা একটা ভিজুয়াল পোয়েট্রি যা আপনাকে ভাবাবে, মুগ্ধ করবে, হয়তো খানিকটা বিভ্রান্তও করবে, কিন্তু এর যে রেশ সেটা আপনার মনে অনেক দিন থেকে যাবে। সব মিলিয়ে রোহিতের যে আমার রেটিং সেটা হচ্ছে 10-এর মধ্যে 9। তো আপনার কি মনে হয়? আপনার যদি রোহিত দেখা হয়ে থাকে তাহলে কমেন্টে আপনার যে ভাবনা সেটা জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন। এই ধরনের আরও অ্যানালিটিক্যাল ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সিনেমার সঙ্গে থাকুন।